অসম্ভব। এটা কি আইএমএ জাহিলিয়াত যে বিএনপি জিতবে? চারদিকে এগুলো কি শুনছি, আপনি অবাক হয় না। আমি বলবো যে এগুলো মানুষকে জানিয়ে দিয়ে শেয়ার করে। দর্শক, অ্যাপোস্টিন ফাইল কেলেঙ্কারি, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা, কিন্তু মিডিয়াগুলো যেহেতু সব তারেক দখল করেছেন, খাম্বা তারেক, যার ফলে এটা নিয়ে কোনো আলাপ নাই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনেকগুলো ফাইল ফাঁস হয়েছে, সেখানে শিশু পাচারকারী চক্রের একটা বিষয় উঠে এসেছে। যারা শিশু পাচার করত, অনেক বড় বড় রাঘববরের সাথে জড়িত, এবং সেই শিশুদের মাংস রান্না করে ওরা পার্টি করত। আপনি আঁতকে উঠবেন যে কি, সেই শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে হিউজ অ্যামাউন্টে টাকা দেয় নির্বাচনী প্রচারণায়। সে শিশু নরখাদক পাচার করে শিশুর মাংস দিয়ে পার্টি করে এরা, বিএনপির সাথে জড়িত। আল্লাহর গজব পড়বে বিএনপির উপর। একটু চিন্তা করেন, শিশুদের প্রতি আমাদের কি ভালোবাসা, স্নেহ, সেই শিশুকে নিয়ে এরা এই কাজ করে। আস্তাগফিরুল্লাহ, মানুষ এতটা জানোয়ার হয়? তার সাথে বিএনপি জড়িত। শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত মার্কিন রাজনীতিবিদদের নির্বাচনী ক্যাম্পেইনের অনুদান দিয়েছিল আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু অনুদান দিয়েছিল কেন? তাদের সাথে জড়িত বলে। আপনি কাকে অনুদান দেবেন? হাওয়ার উপর অনুদান দিবেন না, যাকে ভালোবাসেন, যার সাথে জড়িত। এমনিতে বিকাশে 2-4-10 টাকা দিলে দ্যাটস ডিফারেন্ট, বাট আপনি হিউজ অ্যামাউন্টের টাকা দিবেন কেন? টাকা দিবেন $5,000 দিবেন। $5,000 বুঝেন? অনেক, এরকম আরো অনেক হয়তোবা দিয়েছেন। $5,000 একটা প্রমাণ পাওয়া গেছে, অনুদান দিয়েছিলেন। রিচার্ডসন, ওই নরখাদক, শিশু নরখাদক, তার নির্বাচনী ক্যাম্পেইনে $5,000 দিয়েছেন বাংলাদেশের বিএনপি, ফেনী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। এটা নিয়ে কোনো কথা আছে? কোনো মিছিল নাই, নিউজ পেপারে রিপোর্ট নাই, কেন? দেশ এক ভয়ানক অস্থিরতার মধ্যে আছে। মিডিয়া এ ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি ধামাচাপা দিচ্ছে, আর একটা মিথ্যা ঘটনা নিয়ে মিডিয়া রিপোর্ট করছে। কি আমিরে জামাত নাকি টুইটে কি পোস্ট দিয়েছেন এক্সে, মিথ্যা কথা, যদিও ওগুলো এখন সব নাই হয়ে গেছে, বেশিক্ষণ চলে নাই মার্কেটে। তো দর্শক, শুধু কি এটা? বিএনপির কি ফাঁস হচ্ছে আপনি চিন্তা করেন। 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, ছাত্রদল নেতা অলরেডি গ্রেপ্তার। এটা মানে কোন জগতে আছে? ক্লাস 7-এর একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণও না, গণধর্ষণ করে ছাত্রদল। এবং এটা ওই আইডি হ্যাকের মতো কোনো ঘটনা না, এটা প্রুভড এবং গ্রেপ্তার। এবং বিএনপিও এটা মেনে নিয়েছে, ছাত্রদল তাকে বহিষ্কারও করছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে গাজীপুরের যে ঘটনা, নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল, এবং সেখানেও গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি অবৈধ অস্ত্র রাখা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে বিএনপির গুরুত্বপূর্ণ অনেক লোকজন দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে। বিদেশে এই নরখাদক কোম্পানির সাথে, মানে ওই গ্রুপের সাথে জড়িত বিএনপি, ওটা ফাঁস হচ্ছে। 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে, এটা ফাঁস হচ্ছে। সব সামনে আসছে। নারীদের উপর হামলা করে, নারীদের পোশাক খুলে নিতে চায়। বোরখার উপর যত সব ক্ষোভ, যে বোরখা পরে কেন, বোরখা পরে তো ভোট চুরি করা যায়। এরা ভোটে জিতবে, এদেরকে ভোট দিবেন? জাহিলি যুগ ছাড়া এদের জেতা সম্ভব না। যদি জেতে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ একটা জাহিলি যুগে আছে। তাহলে ঠিক আপনাদেরকে সত্যি একটা জাহিলিয়তের মধ্যেই পড়তে হবে। দর্শক, চারিদিকে এগুলো চলছে, শুধু কি এটা? দেখেন, আল্লাহর ফজলে বিএনপি পরাজিত হবে, এ কারণে বিএনপি সব ফাঁস হয়ে যাচ্ছে। এই আব্দুল আউয়াল মিন্টুর নরখাদক, আবার আপনি যদি বাংলাদেশে তো এটা আসে নাই, অ্যাপোস্টিন ফাইল, তাদের
যে এটা মনস্টার হিসাবে বলা হয়েছে, তাদের যে শিশুদের ধর্ষণ এবং হত্যা করে মাংস রান্না করে পার্টি করত। আরো যদি পড়েন আপনি, জেফ্রি অ্যাপস্টেইন তার নাম হয়তো, যারা ইন্টারন্যাশনাল ছোটখাটো বিষয় বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন, তাদের কাছে এই জেফ্রি অ্যাপস্টেইন এক ভয়ানক মনস্টার হিসেবে পরিচিত। আসলে পৃথিবী তো শেষের দিকে, বিশেষ করে দাজ্জালের আগমনের সময় হয়েছে। দাজ্জালের আগমন এটা একটা কিয়ামতের আলামত। এরপর ইমাম মাহদী আসবে। সভ্যতাও সর্বোচ্চ উৎকর্ষতার যুগে আছে। পৃথিবী এর চাইতে আর উন্নত হবে না, এরপরে যাবে পেছনের দিকে। জ্ঞান বিজ্ঞান এর চাইতে আর উন্নত হবে না, উন্নত যা হওয়ার হয়ে গেছে। নতুন কোনো আবিষ্কার ওইরকম আর বাকি নেই। এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ যেতে পারেনি। মহাকাশ, একদম পাতালের নিচে, সমুদ্রের তলদেশের এমন কোনো জায়গা নেই যে মানুষ যেতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গেল থেকে শুরু করে কোনো কিছুই আর রহস্য নেই। কোনো পাহাড় পর্বত কোনো কিছু অজানা নেই। কোনো জঙ্গল মানুষের নিয়ন্ত্রণের বাইরে নেই। আর এজন্যই মানুষ একদম ধ্বংসের শেষ দিকে চলে গেছে। কিন্তু আমাদের জন্য এখানে করণীয় এটাই, যে এগুলোর সাথে আমরা যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখি। আর এই বিএনপি যেহেতু এগুলো করছে, এর সাথে এগুলো যদি কোনোভাবে এরা ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশে আপনাকে আইএমএ জাহিলিয়াত দেখতে হবে। জাহিলিয়াত দেখার অপেক্ষায় থাকেন। এই জন্য দর্শক, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝান যে এই শিশু ধর্ষণকারী নরখাদক এই দলকে ভোট দিবেন না। এরা মানুষের মাংস খাবে। এরা এই সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে দলবদ্ধভাবে, নারীদের পোশাক খুলে নিয়ে যেতে চায়। এরা এরা কি করে কি করে না, এদের চরিত্র কি? সামনে আরো অনেক কিছু দেখবেন। সিলেটের এক এমপি ক্যান্ডিডেট বিএনপি, তার খাম্বা ফাঁস হয়েছে, দেখেছেন না? ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে কি করে ল্যাংটা হয়ে? নেত্রকোনার একজন কি করে? এরকম আরো অনেক, সবগুলো গণমাধ্যমে আসে না, ফাঁস হচ্ছে। বুঝি ঠিক করে দিবেন। নির্বাচন হলেও ক্ষমতা হস্তান্তর কি এত সহজে হবে? অনেক প্রশ্ন এখানে আছে, অনেক সন্দেহ সংশয় আছে। দর্শক, এখানে দুইটা পার্সপেক্টিভ আমি আলোচনা করব। একটা হচ্ছে যে হ্যাঁ, স্বাভাবিকভাবে 12 তারিখে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং 17-18 তারিখের মধ্যে নতুন সরকার গঠন হবে। তাদের হাতে ক্ষমতা দিয়ে ইউনূস চলে যাবেন, শেষ। আরেকটা হচ্ছে যে গণভোট নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে। যেমন গণভোটে যদি হা জিতে তাহলে তো হয়ে গেল। হা জেতার পর এখানে অনেক কিছু ঠিক করে দেওয়ার বিষয় আছে। সংস্কার মানে সহজ কথা যদি বলি, গণভোটে হা জিতানো, হায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন, সংস্কার নিশ্চিত, এগুলো ফাইনালাইজ করার আগে ইউনূস ক্ষমতা ছাড়বেন না, অথবা এগুলো নিশ্চিত করানোর গ্রান্টে নিয়ে ইউনূস ছাড়বেন। দ্যাট কুড বি, এটা একটা বিষয়। বিশেষ করে গণভোটে যদি না জিতে, বাই চান্স আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে যদি না জিতে, ধরে নিলাম, আর এটা হবে না কিন্তু ধরে নিলাম, তাহলে ইউনূস ক্ষমতা ছাড়বে না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন করাটা ইউনূসের ক্ষমতা নেওয়ার পূর্ব শর্ত ছিল। অতএব সেটা বাস্তবায়ন না করে তিনি যেতে পারেন না। এটা গণঅভ্যুত্থানের সাথে বেইমানি। তো দর্শক, এখন যুক্তরাষ্ট্রের সাথে যেসব ঘটনা ঘটছে, এটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। শুধু যুক্তরাষ্ট্র না, ইউরোপের সাথে এবং ডোমেস্টিক্যালি যেটা ঘটছে, এটা অকল্পনীয়। এটা হয় না, কখনোই হয়নি অতীতে। এটা রহস্য আমরা উদ্ঘাটন করার চেষ্টা করবো এই আলোচনায়। দর্শক দেখেন, খবরটা দেখলেই বুঝবেন। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। আবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি এফটি আলোচনা শুরু, আহ্বান প্রধান উপদেষ্টার। ইউনূস আছেন এই 12 তারিখ থেকে, 12 তারিখের পর কয়েকদিন অনেকে কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়া শুরু করেছে। সেখানে 9 ফেব্রুয়ারি চুক্তি করবে কেন? এটা তো পরবর্তী সরকারের হাতে ছেড়ে দেওয়া দরকার। আর ইন্টারিম বা নির্বাচনকালীন সরকার, যেমন এখন কিন্তু রুটিন কাজ ছাড়া কিছু করার কথা না, কিন্তু নিয়মিত আইন প্রণয়ন করছে, অধ্যাদেশ জারি করছে এবং গেজেট হচ্ছে, নতুন নতুন আইনে খসড়া অনুমোদন হচ্ছে, অ্যাজিব যে সরকার থেকে যাবে। এটা থেকে একটা বিষয়, এই যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি, এটা কয়েকটা তাৎপর্য। একটা হচ্ছে যে
যদি নির্বাচন বানচাল হয় বা যে কারণে হোক, যদি ইউনূস সরকারকে টিকে থাকতে হয়, থেকে যেতে হয়, তাহলে তার সব প্রস্তুতি তার আছে। আবার দেশের মধ্যে পে স্কেলের যে বিষয়টা, পে স্কেল ইউনূস যদি দীর্ঘমেয়াদে থাকতো ঠিক আছে, তাহলে তারা এটা বাস্তবায়ন করে যেত। কিন্তু এমন ভাবে সবকিছু সাজিয়েছে, পে স্কেলটা জাস্ট বাস্তবায়ন বাকি আছে, অন্য সব তো হয়ে গেছে। কমিশন গঠন, রিপোর্ট চূড়ান্ত, কার বেতন কত, সব ফাইনাল। তাহলে এই পে স্কেল এটাও বা কেন করছে? ওটাও হচ্ছে যে সরকারকে যদি টিকে থাকতে হয়, থেকে যেতে হয়, তাহলে স্বাভাবিক সরকারকে সহ্য করতে পারে না অনেকে, যে সরকারই হোক, মানুষ বিরক্ত হয়, এজন্য নানানভাবে থাকতে হয়। তার মধ্যে একটা হতে পারে সরকারি কর্মকর্তা কর্মচারী এমনিতেই বিএনপি দালালি করে, পে স্কেল একটা দিয়ে দিলে সবাই ঠান্ডা হয়ে যাবে। যদি ইউনূসকে টিকে থাকতে হয়, টিকে থাকতে যা যা দরকার সবকিছু রেডি করেছে। যুক্তরাষ্ট্রের সমর্থন, চীনের সমর্থন, সব রেডি, পকেট থেকে বের করলেই হবে। আবার আপনার এই সরকারি কর্মকর্তাদের ম্যানেজ করা মেকানিজম সব রেডি, ঘোষণা দিলেই হবে। সাপোজ 14-15 তারিখ ঘোষণা আসলো যে না, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না, 15 তারিখ ঘোষণা দিল যে পে স্কেল বাস্তবায়ন, দেখবেন যে সব ঠান্ডা। আর মাঠের পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় ওটা জানে। আন্দোলন করবে, এটা বিকল্প। আমি চাই যে এরকম না হোক, নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হোক, জনগণ যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় আসুক, আমাদের প্রত্যাশিত এটা। কিন্তু যদি এটা না হয়, কোনো অঘটন যদি ঘটে, তাহলে বিএনপি আন্দোলন করবে, বিএনপি থাকবে দৌড়ের উপর, নারী নির্যাতন, নারী হেনস্থা, চাঁদাবাজি, এগুলোর কারণে অভিযান শুরু হবে, ওরা তো থাকবে পালাতক, আর কিসের আন্দোলন করবে? অতএব যেন চাইলে খুব সহজেই ক্ষমতায় থাকতে পারবেন, কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। বিএনপি কিসের আন্দোলন করবে? ওরা থাকবে সব পালাতক, আপনি কল্পনা করতে পারবেন না। তো দর্শক, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি 9 ফেব্রুয়ারি। তাহলে বুঝেন এখানে দ্বিতীয় তাৎপর্য যেটা, এই 9 ফেব্রুয়ারির সম্ভাব্য ঘটনার, যে যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ও, 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি কার্যকর হয়ও, তারপরও পরবর্তী সরকারের অনেক গতি প্রকৃতি ইউনূস সরকার নির্ধারণ করে দিচ্ছে, এটা ফাইনাল। ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি ধারা, এটা ধরে রেখেই সামনে যেতে হবে। চাইলেও আপনি নতুন ভাবে কিছু করতে পারবেন না। এই ভিত্তিপ্রস্তরে ইউনূস স্থাপন করে দিতে চায়। একই সাথে জুলাই সনদ পরবর্তীতে ক্ষমতায় যারা এসে তারা মানতে বাধ্য হবে। তাদের গলায় হাতে পায়ে শিকল দিয়ে দেওয়া হয়েছে, চাইলেও তারা এদিক ওদিক যেতে পারবে না। তারা জুলাই সনদ মানতে বাধ্য হবে, সংস্কার করতে বাধ্য হবে। আপনি সংস্কার করবেন না, 2 নম্বরই করবেন, আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। এমন ভাবে ইউনূস শিকল দিয়ে বাঁধছে। আর পরবর্তী সরকারকে শিকল দিয়ে হাত পা বাঁধার প্রমাণ হচ্ছে এই 9 ফেব্রুয়ারি বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি হতে পারে। অবশ্য এখানে জামাতের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার। জামাত সরকারের যে ফরেন পলিসি, সম্ভাব্য জামাত সরকারের অলরেডি তারা যে ইঙ্গিত দিয়েছে, ইউনূসের ধারাবাহিকতাই তারা রক্ষা করবে। এটা জামাত ক্ষমতায় আসতে আরো সহায়ক হবে, এবং জামাতের ফরেন পলিসি স্পষ্ট, জাতি বুঝতে পারবে। এবং যুক্তরাষ্ট্র ক্লিয়ার হয়েছে যে জামাত ক্ষমতা আসলে ফরেন পলিসি কি হবে, আর এই কারণেই জামাতকে তারা মেনে নিয়েছে বা জামাত সরকারকে তারা পছন্দ করছে। বাংলাদেশের উপর আরোপিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটন পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, নির্ধারিত তারিখে চুক্তি সম্পাদনের লক্ষ্যে প্রয়োজনীয় খসড়া প্রস্তুত করা হয়েছে এবং অনুমোদন জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সামারি পাঠানো হয়েছে। একদম চলে যাওয়ার সত্যি যদি ইচ্ছা থাকতো বা কোনো বিকল্প চিন্তা না থাকতো যে 12 ফেব্রুয়ারি নির্বাচন মানে নির্বাচনে যেমনই হোক ক্ষমতা দিয়ে চলে যেতে হবে, তাহলে এই সব কাজ এখন টেবিলে উঠতো না। ওটা নির্বাচিত সরকার, 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ ঝুলিয়ে রাখতে পারলেই তো পরবর্তী সরকারের উপর কাজটা চলে যায়। ইউনূসকে কেন করতে হবে? এবারে ইউনূস আসলে দেশপ্রেমিক, যে দেশকে কোনো অনিশ্চয়তার মধ্যে তিনি ফেলে দিয়ে যেতে চান না। তিনি দায়িত্ব নিচ্ছেন, দায়িত্ব নিতে চান, তিনি নেতৃত্ব দিতে চান, এবং তিনি চলে গেলে বিকল্প তৈরি করে চলে যেতে চান। যেরকম হোক আমি চলে যাই বাবা, তোমরা দেখো যেরকম খাও না, এটা না, কি করবা অভিভাবক হিসাবে, মানে আদর্শ পিতার যে কাজ। ইউনূস নতুন বাংলাদেশের স্থপতি হতে পারেন জাতির পিতা হিসাবে। জাতির পিতা অনেক, ওয়ান অফ দি, অথবা নতুন বাংলাদেশের ফাউন্ডিং ফাদার্স
অনেক ফাদার্স, তাদের মধ্যে একজন হতে পারেন। অ্যাটলিস্ট আমরা বলবো, অফিসিয়াল স্বীকৃতি থাকুক বা না থাকুক, তারই একটা প্রমাণ হচ্ছে যে ভবিষ্যৎ রূপরেখা কি হবে, কি সবকিছু ঠিকঠাক করতে পারেন। কিন্তু আপনি যদি ন্যায্যতার ভিত্তিতে নিরপেক্ষভাবে বিষয়টা দেখেন, জামাত ক্ষমতা আসবে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। মানুষ বিএনপিকে বর্জন করছে। মানুষ কেন চাঁদাবাজ, 10% খাম্বা কিংবা এই দুর্নীতিবাজদের ভোট দিবে কেন? এই প্রশ্নের উত্তরেই তো সবকিছু লুকায়িত আছে। আর এখন তো সেই আওয়ামী লীগ বিএনপির সেই বাইনারি না যে আওয়ামী লীগ ঠেকাও, বিএনপি যাই হোক ভোট দাও, সেই যুগ তো নাই। বিএনপি কি করেছে জাতি দেখেছে না, তা বিএনপিকে ভোট দেবে কেন? ছাত্রদলকে কেন বর্জন করেছে শিক্ষিত তরুণরা? ওই একই কারণে তো বিএনপিকে বর্জন করবে। এখন এই ইউনূস সরকারের মধ্যে বিএনপি পন্থী অনেক উপদেষ্টা আছেন। এরা বিএনপিকে জেতাতে সর্বশক্তি প্রয়োগ করেছেন, কিন্তু তারাও এবার পিছু হটতে শুরু করেছে যে না, অনেক কিছু করেছি। সালেউদ্দিন আহমেদ, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও বিএনপি পন্থী, তাকে শেষ পর্যন্ত পরিবর্তন করতে চেয়েছিলেন ইউনূস। ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ দেওয়ার জন্য শপথ অনুষ্ঠান আয়োজনের চিঠিও দিয়েছিলেন, কিন্তু তারেক এটা এসে ঠেকিয়ে দিয়েছে তার মেকানিজম ব্যবহার করে। এই জাহাঙ্গীর সাহেব কিংবা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, এরা কিন্তু বিএনপি পন্থী উপদেষ্টা। 5 জন একদম লিস্টেড বিএনপি পন্থী উপদেষ্টা। তারা এখন পিছু হটতে শুরু করেছে যে আর পারলাম না। দেখেন, সরকার চাইলেই কি পারে? যদি পারতো তাহলে কি হাসিনার পতন হতো? হাসিনার সাথে ভারত ছিল, যুক্তরাষ্ট্র চুপ ছিল, চীন ছিল, রাশিয়া ছিল এবং সরকারের সব অর্গান ছিল, কিন্তু হাসিনা কি তার ক্ষমতা ধরে রাখতে পেরেছে? পারেনি। এইটি রিয়েলিটি, যে চাইলেই অনেক কিছু অনেক সময় পারা যায় না। জনগণের উপর কোনো শক্তি নেই, আল্লাহর পরিকল্পনা সবার উপরে। আল্লাহ যদি কোনো কিছু কবুল করেন, পৃথিবীর কোনো শক্তি সেটা ঠেকাতে পারে না। আল্লাহ যদি চান কাউকে ক্ষমতা দিব, কোনো শক্তি সেটা ঠেকাতে পারবে না। আল্লাহ যদি চান কাউকে ক্ষমতা থেকে নামাবেন, কোনো শক্তি তাকে ক্ষমতায় রাখতে পারবে না। যেমনটা হয়েছে, আল্লাহর হুকুম ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না, আওয়ামী লীগের পতন হবে। ভারত, চীন, রাশিয়া, সেনাবাহিনী, পুলিশ, সিভিল অ্যাডমিন, সন্ত্রাসী সবাই মিলেও হাসিনাকে বাঁচাতে পারেনি, রক্ষা করতে পারেনি। কারণ আল্লাহর হুকুম ছিল হাসিনাকে পালাতে হবে। জনগণকে সেভাবে জাগিয়ে দিয়েছে। আওয়ামী লীগ পরিবারের অনেকে রাজপথে সাবেক সেনা অফিসার নেমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে ক্ষমতা দিবেন, কেউ ঠেকাতে পারবে না। যদি আল্লাহ কবুল করে থাকেন, কোন শক্তি ঠেকাতে পারবে না। তো বিএনপি পন্থী উপদেষ্টা অমুক তমুক কি করবে তারা? বিএনপি পন্থী উপদেষ্টা হোক আর যে উপদেষ্টা হোক, কিচ্ছু করতে পারবে না। জামাতের ক্ষমতা তারা ঠেকাতে পারবে না, অলরেডি তারা বুঝতে শুরু করেছে। তবে এখন যে কাজটা করবে ওই ডাকসুর মতো। ডাকসুতে শিবির ক্ষমতা এসেছে, এটা তো ঠেকানো যায়নি, কিন্তু ক্ষমতা আসার পর কিছু উল্টাপাল্টা কথা তো বলা গেছে, যেমন ছাত্রলীগের ভোটে জিতেছে, নীলক্ষেতের ব্যালট, এরকম কল্পকাহিনী ছড়িয়েছে না। আবার এক মাঝে মাঝে বলে যে মানে ওদের কথার কোনো ঠিক নেই। একবার বলে ছাত্রলীগের ভোট যেই মির্জা গালিব ধরিয়ে দিয়েছেন, তারপরে আর এটা বলেও বলে নেই। এরপরে কারচুপির গল্প যেটা বলেছিল তাও তদন্তের মাধ্যমে যেহেতু প্রমাণিত হয়েছিল এগুলো ছিল বিএনপির নাটক, এরপরে এটাও বলছে না। এরপরে ভোটারদের গালাগালি করে যে এরা শিবিরকে ভোট দেয়। হ্যাঁ, ভোটারদের গালাগালি করেন, এইটা ঠিক যে এরা শিবিরকে ভোট দিয়েছে কেন, আপনার ক্ষোভ থাকলে বলেন, কিন্তু অন্য কথা কেন বলেন? আবার আর একটা তত্ত্ব নিয়ে এসেছে, বিএনপি এখন আওয়ামী লীগের এক নাস্তিক ছিল, কি মহিউদ্দিন নাকি এই টাইপের এক, তো ওর ফলোয়ার এখন ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, এরা ওর ওর পোস্ট শেয়ার করে। কতটা দেউলিয়া হলে এই কাজ করা যায়। মহিউদ্দিন আহমেদ, গরু মহিউদ্দিন বলা হয় তাকে। এই গরু মহিউদ্দিনের একটা তত্ত্ব আছে, বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু এখন গরু মহিউদ্দিন। গরু মহিউদ্দিন নাস্তিক, ডাক্তার জাহেদ হাফ নাস্তিক। তা এরা হচ্ছে এখন বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক। তাদের একটা তথ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্র ভর্তি করানো হয়েছে, সেই অনেক আগে থেকে টার্গেটেড, ওইটি হচ্ছে ডাকসু বিজয়ের শিবিরের মূল কারণ। অর্থাৎ মাদ্রাসা ছাত্র যে এই যে ভর্তি হচ্ছে এইটা ঠেকাতে হবে, মাদ্রাসা ঠেকাও। এটা তো গরু মহিউদ্দিন কর বাপ কবর থেকে উঠলো, শেখ মুজিবকে কবর থেকে উঠালো, এটা পারবে না। যাই হোক দর্শক, এরকম কিছু কল্পকাহিনী ছড়ানো যাবে, ওইটা ছড়াবে। এখন
বিএনপিকে জেতাতে বিএনপিপন্থী উপদেষ্টারা যে আটঘাট বেঁধে নেমেছিলেন তারা এখন গা ছেড়ে দিয়েছে, তারা এখন কাজ করা ছেড়ে দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা, যাকে পিনাকি ভট্টাচার্য বলেন, শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুবাপাদ, এই শ্রী শ্রী তৌহিদ হোসেন প্রভুবাপাদ বলেছেন যে নির্বাচনে 55% বেশি ভোট পড়বে বলে মনে হয় না। সে 91 সালের মতো 55% ভোট পড়বে, এরকম একটা বিতর্কিত কথা বলেছে। তার কথার মধ্যে কিছুটা এমবিগিউটি আছে, এটা খুবই আপত্তিকর। তিনি যেখানে বাস্তবতা আমরা দেখছি বাংলাদেশের ইতিহাসে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হবে, 100 বছর এরকম নির্বাচন অতীতে হয়নি, সামনে হবে না, এরকম নির্বাচন এবার হবে। কারণ এবারকার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দেশের তরুণ প্রজন্ম, জনগণ ভোট দিতে পারেনি গত 15 বছর, এবার ভোট দিবে। কখনো এরকম একটা ইন্টারিম নিরপেক্ষ সরকার আসেনি, তত্ত্বাবধায়ক সরকার আসলেও সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, এবার এসেছে। বাংলাদেশের রাজনীতি সন্ত্রাসী শক্তি নাই, পালিয়ে গেছে। বিএনপি সন্ত্রাসী করলেও আওয়ামী লীগের মতো তো অত না। তা সেখানে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে এবং পারিপার্শ্বিক অবস্থা দেখলে বোঝা যায়। দেখেন, আমি কিছু আপনার জানেন যে 8 সালের যে বিতর্কিত নির্বাচন, সেখানেও কিন্তু প্রায় 87% ভোট কাস্ট হয়েছিল। 2001 সালে 8ম জাতীয় সংসদ, সেখানে 74+। এমনকি ওই যে হাসিনা যে ভুয়া নির্বাচন, সেগুলো তো 41%, 55% এরকম হাবিজাবি দেখানো হয়েছে। সেখানে বিপ্লবের পর 55% ভোট পড়বে, এই চিন্তাটা কেন? এটার মধ্যে দুর্বিসন্ধি আছে। এর মানে যেহেতু দেখছেন এই বিএনপিপন্থী উপদেষ্টারা যে জামাত ক্ষমতা আসবে, এই জন্য ভোটারদের নিরাপত্তা বা পর্যাপ্ত সহায়তা করতে চাইবে না। তারা চায় যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। কেন? ভোটার যত ভোট কেন্দ্রে যাবে, জামাতের ভোট তত বাড়বে। অতএব ভোট যত কম পড়ে এবং জামাত জেতার পরে যাতে বলতে পারে না ভোটাররা তো তেমন যায় নাই, অল্প ভোটার গিয়েছে, ওটা কারচুপি করা হয়েছে বোরকা টোরকা পরে, এই ন্যারেটিভ নির্মাণের জন্য এখন এই 55%-এর গল্প ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবিকভাবে আমি আপনি যারা সোসাইটিতে বাস করি আমরা তো দেখি যে ভোট এখানে 85, 86, 87, 88, 90% ভোট পড়তে পারে। এর একটা উৎসবের একটা আমেজ লক্ষ্য করছি। তো সেখানে 55%-এর বেশি পড়বে, এইসব কথা বলা, এটা বিএনপির পারপাস সার্ভ করে এবং এর মাধ্যমে একটা বার্তা দেয়া যে ভোটারদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা তারা দিচ্ছে না। বোরখা পরে নিয়ে গেছে, বলবে আমেরিকার মাধ্যমে নিয়ে গেছে, ইউনুসের সহায়তা নিয়ে গেছে। দেখলাম বিএনপির এক নির্লজ্জ নেতা, মিনিমাম লজ্জা শরম নেই, নির্বাচনী প্রচারণায় আবিদ নামের একটা ছেলে আছে না, চেষ্টা টাইপের, ব্যক্তিত্বহীন, আনস্মার্ট, পার্সোনালিটিলেস, ডাকসুতে নাকি ভিপি ইলেকশন করেছিল ছাত্র দলের, ওকে পরিচয় করিয়ে দিচ্ছে যে ডাকসুতে যার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে, যিনি জিতেছেন কিন্তু তাকে পরাজিত করে দেওয়া হয়েছে, সেই আবিদ এখন বক্তব্য রাখবেন। পোলাপানে মজা করে মিম বানিয়েছে যে একটা সময় মেয়ে দেখতে গেলে বিয়ে করানোর সময় ছেলেকে যেভাবে পরিচয় করিয়ে দিত, যাবো ছেলে কিচ্ছু করে না, কোনো পেশা নাই, এখন তো একটা কিছু বলা লাগবে। এখন দেখেন, যদি বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলের পেশা, এটা খুব ইম্পর্টেন্ট। পেশা না থাকলে তার কাছে মেয়ে বিয়ে দেবে কেন? হ্যাঁ, যদি আত্মীয়তার মধ্যে একটু আর্লি ম্যারেজের কোনো বন্দোবস্ত করে, দ্যাটস ডিফারেন্ট। বাট স্বাভাবিকভাবে আপনি বিয়ে করবেন মানে আপনি আগে প্রতিষ্ঠিত হন, আপনি আগে ইনকাম করেন, এটা আপনার পেশাটা কি, এটা আপনাকে ক্লারিফাই করতে হবে। এটা নিয়ে জটিলতায় পড়তো অনেকে, বিয়েও করাবে, মা অসুস্থ, ঘরের কাজ টাজ করা লাগে, এখন ছেলে কি করে কিছু বলতে পারে না, এরকম চলতো আগে জালিয়াতি, কিন্তু এটা উচিত নয়। তো সেক্ষেত্রে ছেলে কি করে যদি জিজ্ঞেস করেন ছেলে কি করে, ছেলের মা তো ডাক্তার। ছেলে কি করে? ছেলের এক খালু আমেরিকা থাকে। ছেলে কি করে? ছেলের খালাতো ভাই তো বিশ্ববিদ্যালয় পড়ে। ছেলে কি করে? ছেলের বন্ধু বান্ধব সবাই সরকারি চাকরি করে। কিন্তু ছেলে কি করে তার উত্তর আর আসে না। ছেলে কি করে তখন উত্তর একটা আসতে পারে, ওই যে বিএনপি নেতার মতো, ছেলের তো চাকরি হয়ে গেছিল কিন্তু সরকারি ষড়যন্ত্র করে বাদ দিয়েছে, অথবা আর একজন নিয়ে নিয়েছে ওর পরিবর্তে। ওর তো হয়ে গেছিল নিশ্চিত হওয়া চাকরি, আর একজনকে দিয়ে দিছে। এই এছাড়া মানে এই পর্যায়ে এসেছে এরা, আপনি চিন্তা করেন। এই হারু পার্টি পরাজয়ের পর এরকম কথা বলে যে নিশ্চিত বিজয়,
নিয়ে গেছে। এখন আগামী নির্বাচনের পর 12 তারিখের পর বিএনপি এই কথাগুলো বলবে যে আমাদের নিশ্চিত বিজয় জামাত নিয়ে গেছে, আমরা জিতেছি কিন্তু জামাত নিয়ে গেছে, বোরখা পরে আমেরিকার সহায়তায় অমুক তমুক নানান কিছু, কিন্তু কিছু করতে পারবে না। দলিল ডাকসুতে তো এই গল্প এখনো তারা বলছে, তাদের নিশ্চিত বিজয় নিয়ে নিচ্ছে। কিন্তু এটা বলে কিছু করতে পারছে? এর কোনো প্রভাব আছে? কোনো তাসির আছে? কোনো তাসির প্রভাব কিচ্ছু নেই। জাস্ট বলে বলে নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর পরবর্তীতে পরাজয়ের রাস্তাটা ক্লিয়ার করছে। দেখেন বিএনপি যেমন ডাকসুতে নিজেরা পরাজিত হয়েছে, যদিও এটা এক পর্যায়ে স্বীকার করেছে, কিন্তু সেটা ঢাকতে হাবিজাবি কথাবার্তা বলেছে। ওটা না বলে যদি নিজের দুর্বলতা ওভারকাম করার চেষ্টা করতো, তাহলে সামনের ছাত্র সংসদ নির্বাচনগুলিতে হয়তো ভালো করতো, কিন্তু না, তারা উল্টাপাল্টা বকেছে। পরে আরো বেশি পরাজিত হয়েছে। তারেক রহমান নিজে হস্তক্ষেপ করেও পরে কিছু পারেননি, এক পর্যায়ে নির্বাচনই বানচাল করতে বাধ্য হয়েছে। ঠিক তো ধ্রুব? দর্শক, জাতীয় নির্বাচনে বিএনপি পরাজিত হবে, পরাজয়ের কারণ অ্যানালাইসিস করে যদি তারা ভালো হয়ে যায়, চাঁদাবাজি সন্ত্রাসী ছেড়ে দেয়, তাহলে সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, সেখানে ভালো করবে। কিন্তু যদি এই উল্টাপাল্টা কথাবার্তা বলে যে আমরাই জিতেছি, আমাদের বিজয় নিয়ে গেছে, আমাদের কোনো দোষ নেই, আমরা দুধের ধোয়া, আমাদেরকে জালে আটকানো হয়েছে, এরকম যদি বলে, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে আরো বেশি ফল বিপর্যয়ের মুখে পড়বে বিএনপি। দর্শক, বিএনপি নিশ্চিত বিজয়ে জামাত নিয়ে নিচ্ছে, এটা কি ঠিক? বিএনপির লোকজন এখন একটা প্রচার করছে, এটা হচ্ছে মূল পয়েন্ট। এটা থেকে অনেক কিছু স্পষ্ট বার্তা দেয়। আগামী নির্বাচনে কি ঘটবে, 12 তারিখ কি ঘটবে, আপনারা বুঝতে পারবেন। বিএনপির এক নেতা বলেছে সুনিশ্চিত বিজয়ে বানচালে ষড়যন্ত্র হচ্ছে। এর মানে বিএনপির ন্যারেটিভ এখন এইটা যে আমরা জিতে গেছি, ওই আমাদের জেতা বিজয় জামাত নিয়ে নিচ্ছে, বানচাল হচ্ছে। তাহলে এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হতে যাচ্ছে। পরাজয়ের পর কি বলবে ওইটা অলরেডি বলে ফেলছে, যে জিতছি আমরাই। ওই ছেলে বিয়ে করানোর সময় ছেলের চাকরি হয়েছে, কিন্তু ওটা আরেকজনকে দিয়ে দিয়েছে, এছাড়া কিছু পরিচয় নাই, ওরকম। বিএনপি বিএনপি জিতে গেছে কিন্তু জামাত ছিনিয়ে নিয়েছে, এইসব গল্প শুনতে হবে। যাই হোক, এটা থেকে আপনি যা বলেন শান্তি পান, কিন্তু আমাদের প্রেডিকশন এটা থেকে যে বিএনপি বুঝে গেছে যে তারা পরাজিত হবে। আর কথা আংশিক সত্য, তবে জামাত যে নিয়ে নিয়েছে এটা রাজনৈতিক রেস, এটা কোনো কারচুপি না। 5 আগস্টের পরে চিত্র যদি দেখেন, 5 আগস্টের পরে কমপক্ষে 3 মাস 4 মাস রাজনীতির বাস্তবতা ছিল যে বিএনপি আকাশচুম্বী জনপ্রিয় দল। বিএনপি যদি 3 মাসের মধ্যে নির্বাচন হতো 5 আগস্টের পর, তাহলে বিএনপি পেত 280 আসন, অন্যান্য সবাই মিলে পেত সর্বোচ্চ 20 আসন। তার মানে বিএনপি ছিল প্রায় সব সিট বিএনপির। জামাতের এত শক্তিশালী ভাবে দাঁড়ানোর কোনো উপায়ই ছিল না। কিন্তু ধীরে 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 পাশা উল্টে গেছে। খেলা যে চলছে কোন লেভেলে, কার টেবিলে চলে গেছে বলা যায় না, সব উলটপালট হয়ে গেছে। এর মানে হ্যাঁ, বিএনপি নিশ্চিত বিজয় সম্ভাবনা ছিল 2024 সালের, পুরো 24 সাল পর্যন্ত বিএনপির সম্ভাবনা ছিল, কিন্তু 25 সাল এসেছে, দিন যত ঘনিয়ে এসেছে বিএনপির বিজয়ের সম্ভাবনা তত হ্রাস পেয়েছে। অতএব এটা তো এই দিক থেকে ঠিক যে বিএনপি নিশ্চিত বিজয় ধীরে ধীরে হাতছাড়া হয়ে গেছে, ধীরে ধীরে জামাতের ঘরে চলে আসে। খেলা যে চলছে কোন টেবিলে, এই জামাত তো এই বার্তাই দেয় যে বিএনপির ছিল কিন্তু খেলা ঘুরে গেছে, এবার মানুষ নতুন কিছু চায়, পরিবর্তন চায়। 24-এর বিপ্লবের আকাঙ্ক্ষাই হচ্ছে পরিবর্তন, নতুন কিছু চাওয়া। বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা 2 আসনের বিএনপি মনোনীত ধানের প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু কোন কোর্টের অ্যাডভোকেট আমি জানি না, কোনোদিন কোর্টে কোনো সাবমিশন করেছেন বলে জানা নেই আমার। যাই হোক, নামের পিছনে আছে অ্যাডভোকেট। আমাদের সুনিশ্চিত বিজয়কে বানচাল করার জন্য একটি ব্যক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাহলে একটি ব্যক্তিকে, মানে ওই যে বিএনপির নিশ্চিত বিজয় জামাত ছিনিয়ে নিয়েছে, জামাতকে ছিনিয়ে নিয়ে যেতে হেল্প করেছে কে? ইউনূসের সাথে কে ছিল? আমেরিকা। এটা হচ্ছে বিএনপির সম্ভাব্য ন্যারেটিভ। হারু পার্টিদের ন্যারেটিভ এরকমই হয়। 2001 সালেও নির্বাচনের পর
অক্টোবরের নির্বাচনের পর, সম্ভবত 1 অক্টোবর নির্বাচন হয়েছিল,